বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, তোরা দে না আমায় দে না। হ্যাঁ, সালামি দেয়া নেয়া, মুরব্বী যারা ছিল তাদেরকে সালাম দেয়া, দিন শেষে সেটা আবার হিসাব করা, বড় ভাই জিজ্ঞেস করলে তার কাছে লুকিয়ে কম বলা, সেজন্য আবার এখান থেকে ভাগ বসাতে না চায়। ভাবিকে কিভাবে পেলেন? ভাবিকে অনেক যুদ্ধ করে পেয়েছি। রাজপথ থেকে সংসদ, সংগ্রাম থেকে সম্ভাবনা, দেশের কথা, দশের কথা, জনগণের একজন হয়ে তাদের কথা, তাদের কণ্ঠস্বর পৌঁছে দেয়া। রাজনীতিবিদদের এই একটাই জীবন দেখেন সবাই। এর বাইরেও তো রয়েছে তাদের আরেকটা জীবন, তাদের জীবনের কত শত গল্প, সুখ দুঃখের সাতকাহন। সেই সব জীবনের গল্প কতটুকুই বা জানি আমরা, কিংবা কখনো কি জানার চেষ্টা করি? জানার সেই চেষ্টা থেকেই আজকে আমাদের এই আয়োজন, টিভিএস রাইডার নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান রাজনীতির বাইরে। আজকে আমার অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব বিএনপি, সাবেক এমপি। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। আলাল ভাই, আমি আসলে অনুষ্ঠানটা একেবারেই রাজনীতির বাইরে রেখেছি। এখানে আজ সব থাকবে শুধু রাজনীতি ছাড়া। ছোটবেলা থেকে আলাল ভাইকে আমরা আসলে কিভাবে দেখতে চাই, মানে কিভাবে দেখেছি, কিভাবে তার বেড়ে ওঠাটা, এটাই আসলে শুনতে চাই। কোথায় কিভাবে বড় হলেন, সেই সময়টা কেমন ছিল? প্রথমে গাজী টিভিকে শুভেচ্ছা আপনাকে এবং অসংখ্য দর্শক শ্রোতা যারাই অনুষ্ঠান দেখছেন তাদেরকে, এবং ঈদুল আজহার শুভেচ্ছা আমার এবং আমার দল বিএনপির পক্ষ থেকে। ছোটবেলার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আসলে প্রকৃতির কোলে বড় হয়েছি। কখন আস্তে আস্তে বয়প্রাপ্ত হয়েছি এবং এখন এই প্রৌঢ়ত্বে পৌঁছেছি, এটা বুঝতে যখন সময় লেগেছে তখন চতুর্দিকে দেখছি শুধু কংক্রিট কংক্রিট, কংক্রিটের দেয়াল, সবুজ নেই, পাখি নেই, রোদ গায়ে পড়ছে না, অথবা বৃষ্টি জানালার পাশে বসে দেখা যাচ্ছে না, ক্ষণস্থায়ী বৃষ্টি। এই বৈপরীত্যের মধ্যে আমরা বড় হয়েছি বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে। যেমন কাদা পানিতে ভিজে ফুটবল খেলেছি, কাদা পানিতে ভিজে হাডুডু খেলেছি, আবার স্কুল থেকে ভিজতে ভিজতে বাড়িতে ফিরেছি, কিন্তু বই খাতাপত্র ভিজতে দেয়নি, নিজের জামা খুলে বই খাতাপত্র পেঁচিয়ে তারপরে বাড়িতে ফিরেছি। অনেক সময় কখনো বন্ধুদের পাল্লায় পড়ে হয়তো সিগারেটে কোথাও একটা টান দিয়েছি, বাবার কোনো বন্ধু দেখেছে, বাবার কানে পৌঁছে গেছে, বাস তারপরে ক্রিকেটের স্ট্যাম্পের মতো বড় একটা পিঠের উপরে ভেঙে পড়েছে। নানা রকমের বৈচিত্র্যময় অভিজ্ঞতা। আর বেড়ে ওঠাটা কোথায়? বরিশালে? বেড়ে ওঠাটা বরিশাল শহরেই। আমাদের বাসা হলো আলেকান্দা নামক একটি জায়গার মধ্যে, এবং এখন যেটা বরিশাল সিটি কর্পোরেশনের আওতায়। তখন একটা ছোট্ট শহর ছিল এবং একটা পৌরসভা ছিল। এখন যে আমরা যে এত বড় একটা শহরে, রাজধানী ঢাকায় বাস করি, মিস করেন কোন জায়গাটা? মিস করি আসলে প্রকৃতিকে। প্রকৃতির যে উদারতা, প্রকৃতির যে বিশালতা, সেটা ঢাকার মধ্যে খুঁজে পাই না। এই মেগাসিটি কি আপনাকে টানে? ঢাকায় বা সমস্যা মনে হচ্ছে যেন জীবনটা একটা যান্ত্রিক। মেগাসিটি বলি বা কি বলে বিউটি সিটি বলি, যেটাই বলি, এখানে সেই প্রকৃতির স্বাদটা আমরা পাই না। আমরা যেভাবে বড় হয়েছি পুকুরে সাঁতার কেটে, নদীতে সাঁতার কেটে, খালে সাঁতার কেটে, আমাদের পরবর্তী প্রজন্ম এখন সুইমিং পুলে সাঁতার শেখে। আমরা মাছ ধরেছি পুকুরে, খালে, কিংবা বৃষ্টির দিনে কই মাছ উঠেছে পুকুর থেকে, সেগুলোকে ধরেছি। আর এখন যদি পরবর্তী প্রজন্মকে জিজ্ঞেস করি, আমার ছেলেদের কিংবা তার আরও ছোটদের, তারা বলে যে মাছ তো পাওয়া যায় ফ্রিজে কিংবা বাজারে। ওরা জানে না মাছের মূল উৎস কোথায়, মানে পুকুর থেকে মাছ ধরতে হয় সেটা পর্যন্ত জানে। মানে এটা তো এক ধরনের আসলে আমাদের সংকট, ক্রাইসিসটা তো আমাদের হচ্ছে নাকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য? না, ক্রাইসিসটা আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা তো আছি শুধু মনোবেদনার মধ্যে, কিন্তু তাদের জন্য শারীরিক মানসিক বিকাশের ক্ষেত্রে এটা একটা বড় প্রতিবন্ধকতা। কারণ পরিবেশ সম্পর্কে বা প্রকৃতি সম্পর্কে যদি আপনি না জানেন বা বুঝতে না পারেন বা প্রকৃতির সঙ্গে মানিয়ে চলতে না পারেন, তাহলে তো খুব সহজেই অসহায় হয়ে যাবে। ওই অনেকে বলে যে আমাদের বাচ্চারা আজকাল মানুষ হচ্ছে ফার্মের মুরগির মতো, ব্রয়লার মুরগির মতো। হ্যাঁ, ব্রয়লার মুরগির মতো, রোদ বৃষ্টি কিছুই সহ্য হচ্ছে না। কিন্তু আমাদের তো তা না। আমাদের হাঁচি কাশি জ্বর কবে হয়েছে এটা মনে পড়ে না, এখনো এই বয়সেও মনে পড়ে না জ্বর কবে হয়েছে। কারণ আমরা এই শক্তিটা পেয়েছি প্রকৃতির কাছ থেকে, সবকিছুর কাছ থেকে, প্রকৃতির কাছাকাছি থেকে। আসলে বরিশাল থেকে ঢাকায় এলেন, মানে এটা কি শুধু লেখাপড়ার কারণে, ব্যবসায়িক কারণে, রাজনীতির কারণে, কি মানে কারণটা কি ছিল? প্রাথমিকভাবে লেখাপড়ার কারণে। আমি বরিশাল প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল এবং বিএম কলেজের আমার
গ্র্যাজুয়েশন, অনার্স গ্র্যাজুয়েশন উইথ ইকোনমিক্স এই পর্যন্ত ছিল। মাস্টার্স পর্বটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সবগুলো সার্টিফিকেট। আর আইনশাস্ত্রে আমি পড়াশোনা করেছি বরিশাল ল কলেজ থেকে, সেখানকার ছাত্র হিসাবে। সেখান থেকে আমি LLBও পাশ করেছি। তারপরে ঢাকায় আসা ওই সময়টাই প্রথম, আর ঢাকায় পরবর্তীতে আসা সেটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে। তুখোড় রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন আলালকে আমরা চিনি, আমরা বিভিন্ন রকম বিভিন্ন সময় গণমাধ্যমে তাকে দেখি, তার বক্তৃতা শুনি। ব্যক্তি জীবনে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কেমন, মানে ছেলে মেয়ে সংসার ভাবি সব কিছু মিলে? ব্যক্তি জীবনে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত পরিতৃপ্ত। অশেষ শুকরিয়া আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে। আমার স্ত্রী এবং আমার 3টি সন্তান, 3টি ছেলে সন্তান, পুত্র। একজন মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা সেটেলড হয়েছেন, তিনি সেখানকার US সিটিজেন। আর একজন আপনার ব্রিটেন থেকে আপনার বিজনেস ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করে এখন দেশে অবস্থান করছেন। আর ছোট যিনি, উনি এনভায়রনমেন্টাল সায়েন্সে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করে এখন একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছেন। একটু ব্যক্তিগত একটা প্রশ্ন, ভাবিকে কিভাবে পেলেন? ভাবিকে অনেক যুদ্ধ করে পেয়েছি। আচ্ছা, অনেক যুদ্ধ করে। আপনার ভাবি হলো আমার সেকেন্ড কাজিন, মানে তার বাবা আমার বাবা হলো চাচাতো ভাই। তো বরিশাল শহরই কাছাকাছি বাসা। ছোটবেলা থেকে দুষ্টুমি করে কাটিয়েছি বিভিন্ন রকম করে। বয়প্রাপ্তির পরে কেন যেন একে অন্যের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছিল। তো এটার মধ্যে বাদ সেধেছিল তার বাবা। আচ্ছা, বাবারাই সব সময় কেন বাদ সাধে? এবং সেখানে অনেক যুদ্ধ করে মাঝখানের ঘটনাগুলো এখন আর বলতে চাই না, কারণ আমার শ্বশুর শাশুড়ি বাবা মা কেউই জীবিত নাই। তো আচ্ছা, এই জন্য তারপর সে বরফ তো গলেছিল, তারপর তো সবকিছু স্বাভাবিক হয়েছিল, সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে। এবং তারপর থেকে আমাদের দাম্পত্য জীবনের সবচেয়ে বড় যেটা পুঁজি এখন আমি মনে করি, এজন্য আমি আমার স্ত্রী এবং সন্তানদের কাছে, আমার বিশেষ করে আমার মা, আমার বড় ভাই, এদের কাছে আমি কৃতজ্ঞ। আমার স্ত্রী কিংবা আমার সন্তানদের কোনো চাহিদা নেই। বললেন, বিশ্বাস করবেন না, বললে কোনো দিন কখনো বলে নাই যে এই জিনিসটা ওই জায়গাটায় দেখেছি, আমাদের এটা নেই কেন, অথবা আমাদের এটা হলে ভালো হতো। এখনও না, এখন পর্যন্ত না। আমি ঢাকা শহরে আসার পরে আমার ছেলেটা যখন স্কুলে পড়েছে, কলেজে পড়েছে কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কোনো দিন আমার গাড়ি তাদেরকে আমি ব্যবহার করতে দেইনি। আমি বলছি না, আমি সমস্ত পড়াশোনা শেষ করে তারপরে পরিশ্রম করে এই গাড়ি আমি কেনার যোগ্যতা অর্জন করেছি। যোগ্যতা অর্জন করো, গাড়ি নিজেই কিনতে পারবা। কিন্তু এখন আমি পরিবার সহ গাড়িতে ঘুরি, কারণ এরা এখন সবাই বয়প্রাপ্ত হয়েছে, সেজন্যে। কে রাগ করে, ভাবি নাকি আপনি? মানে কে রাগ করলে কে রাগটা ভাঙায় আগে? এটা পারস্পরিক। কখনো আমি রাগ করি, সে ভাঙায়। কখনো আবার সে রাগ করে, আমি গিয়ে খুনসুটি করে সেটা আবার ভাঙাই। আচ্ছা, মানে এমন হয় না যে আপনি হয়তোবা খুব ক্ষেপে গেছেন, খুব রেগে গেছেন, ভাবি হয়তোবা সেটা রাগ ভাঙাতে আসছেন, আপনি হয়তোবা চাচ্ছেন রাগটা ভাঙাক, এমনও তো হয় যে মানে আপনি না খেয়ে আছেন, হয়তোবা চাচ্ছেন যে আর একবার বলুক, তাইলে আমি খাবো, আপনার খিদাও পেয়েছে, মানে এরকমও তো হয় অনেক সময়। হ্যাঁ হয়, তবে এখন সেগুলো কমে গেছে আগের চেয়ে, কারণ ছেলেরা বড় হয়েছে, তো বয়সের একটা ব্যবধানের সঙ্গে সঙ্গে তো আবেগ, বিশেষ করে আবেগটা একটু কমে আসে। মানে ওই ধরনের আবেগ যেটা হৃদয়কে খুব তাড়াতাড়ি স্পর্শ করে। তার অর্থ এই না যে ভালোবাসা বা অন্য কোনো আদর সোহাগের পরিমাণটা কমেছে, সেটা কিন্তু না। এটা উভয় দিক থেকে আমরা সমান্তরালভাবে ইনশাল্লাহ চলছি। এবং আমি বলতে পারি যে আমি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে বলতে চাই যে আমি পারিবারিক জীবনে অত্যন্ত সুখী। আমি একটু যদি বলি যে অবসরটা কিভাবে কাটে আলাল ভাইয়ের? অবসরটা আমার বেশিরভাগ কাটে বই পড়ে অথবা ছবি দেখে, সিনেমা দেখে। পুরনো সিনেমাগুলো বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে যতগুলো মানে পৃথিবী কাঁপানো যতগুলো ছবি হয়েছে, সেই ছবিগুলো ফাঁকে ফাঁকে এখনো দেখি। আর গান শুনি, পুরনো আমলের গান, একদম মোহাম্মদ রফি থেকে শুরু করে গান করতেন বাঙালি কেন যেন মনে হয় আপনি গান করতেন কখনো? গান আমি করতাম না কখনো, তবে গান গাইতাম। কিছু কিছু পছন্দের গান গেয়েছি, টেলিভিশনেও গেয়েছি। এই তো শুনবো, এটাই আমি আসলে জানতে চাচ্ছিলাম, এটাই তো শুনতে চাই, কিন্তু পরে শুনবো। তার আগে মানে এই যে গান বা সংস্কৃতি চর্চার যে জায়গাটা ঠিক এই সময় কমে গেছে, আমরা আমাদের পরবর্তী প্রজন্ম আসলে এই প্রজন্ম কি করছে বা সংস্কৃতি চর্চাটা হচ্ছে কিনা, খেলাধুলা চর্চা কম হচ্ছে, সব কিছু মিলিয়ে তারা তো আসলে এই মানে মনোজগতের যে বিকাশটা সেটা কমে যাচ্ছে। এটাকে কি আপনার কোনো সময় মনে হয়েছে অ্যালার্মিং? এটা বাচ্চারা
পাচ্ছে না এই না, সুযোগ। ডেফিনেটলি অ্যালার্মিং। এই যে কিশোর গ্যাং, এটা তো আমরা আমাদের যুবক বয়সে কোনো সময় শুনিনি, কিশোর বয়সেও শুনিনি। এখন কেন হচ্ছে? এখন হচ্ছে একমাত্র কারণটা হলো যে আমরা তাদের মনের মধ্যে যে সাংস্কৃতিক বিকাশটাকে, সেটা আমাদের নিজস্ব স্বকীয়তার মধ্যে আনতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। আমরা যেটা দেখেছি, জারি গানের অনুষ্ঠান দেখেছি রাত জেগে, যাত্রাপালা দেখেছি রাত জেগে, লালনের গান, হাসন রাজার গান এবং জারি গানের যে প্রতিযোগিতা, সেইটা আমি ব্যক্তিগত জীবনে বরিশাল বিভাগের, তখন তো বিভাগ ছিল না, বরিশালের মধ্যে যতগুলো কলেজ ছিল, সেই কলেজের যত ডিবেট প্রতিযোগিতা হতো, বিতর্ক প্রতিযোগিতা, প্রতিটিতে আমি প্রথম স্থান অধিকার করেছি। এবং সে বিষয়বস্তু ছিল তাৎক্ষণিক, মানে কি বিষয়বস্তুর উপরে আলাপ করতে হবে বলা ছিল না, ঘোষণা হতো ওইখানে বসে, প্রতিযোগিতা বসতো, যিনি অ্যাঙ্কর করতেন তিনি বলতেন যে বিষয়বস্তু এই, সময় 3 মিনিট সবার জন্য, 3 মিনিট পরে বেল বেজে হতো। 3 বার আমি পরপর বরিশাল চ্যাম্পিয়ন হয়েছি। তো এই যে বিকাশ, বরিশালে একটা নাট্যগোষ্ঠী আছে, বরিশাল নাটক। বরিশাল নাটকের আমি ছিলাম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আমার বড় ভাই ওখানে স্টুডিও থিয়েটার শব্দাবলী পরিচালনা করেন, এখনও তার নাম সৈয়দ দুলাল, সাংস্কৃতিক অঙ্গনে খুব পরিচিত নাম। কিন্তু আমাদের সন্তানরা কিন্তু সেভাবে হয়ে ওঠেনি। তারা গান শোনে না, ছবি টবি দেখে, কিন্তু গান বা এই ধরনের কোনো মানে মননশীল চর্চা হচ্ছে না। মননশীল চর্চাটা ওইভাবে হচ্ছে না, ঘর থেকেই বুঝতে পারছি। অবশ্যই। এবং আরেকটি কথা বলে রাখি একই সঙ্গে, আমার পারিবারিক অভিজ্ঞতা, আমার 3টি সন্তান, 3টি ছেলে, কিন্তু রাজনীতির কথা শুনতে বিরক্ত প্রত্যেকে। রাজনীতিতে আসবা কিনা, বাবার অবর্তমানে ওই আসনে নির্বাচন করবা কিনা জিজ্ঞেস করলে সবাই বলে বাবাকে 15 বছর ধরে দেখছি, তো এরপরে রাজনীতি করার শখ মিটে গেছে। ছোটবেলার ঈদ, এখনকার ঈদ, এখন তো ঈদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এত বড় একটা উৎসবের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো, ছোটবেলায় অপেক্ষায় বসে থাকতাম যে আমার জন্য আমার বাবা কখন নতুন জামা কাপড় কিনে নিয়ে আসবে, কখন কোরবানি হবে, সে কোরবানির মাংস কখন খাবো, কতটুকু কি কিভাবে আমাদের ভাগটা পারিবারিকভাবে এলো কিনা। আর এখনকার আনন্দটা হচ্ছে যে পরিবার এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে আমি ঈদের সময় কিছু দিতে পারলাম কিনা, সেটার যে আত্মতৃপ্তিটা, ওইটা ওই সময়ের চেয়ে এখন অনেক বড়, দায়িত্ববোধের কারণে। আর সবচেয়ে বড় যেটা বিষয়টা, সেটা হচ্ছে যে সোশ্যাল বন্ডিংস এবং ফ্যামিলি বন্ডিংস যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে থেকে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। সেটা আমি খুব জোর গলায় বলতে পারি যে আমাদের পরিবার থেকে আমাদের যত কাজিনস, মাদার সাইড ফাদার সাইড যেভাবে বলেন, তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। এবং যে কোনো বিষয়, সাহায্য সহযোগিতার বিষয়, আমাদের সঙ্গতি অনুযায়ী যেটা করতে যাই আমরা, প্রথমে রক্তের সম্পর্কে কারা তাদেরকে আগে স্মরণ করি, তারপরে অন্যদেরকে সাহায্য করার ব্যবস্থাটা করি। সব ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে একটা আত্মতৃপ্তি আছে। মানে আমরা কিন্তু দেখি যে আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনি বললেন, আমরা কিন্তু এই পারিবারিক বন্ধনের এই জায়গাটা, বা এই যে সোশ্যাল যে একটা বন্ধনের যে জায়গাটা রয়েছে, সামাজিক বন্ধনের যে জায়গাটা রয়েছে, সেটাও ম্রিয়মাণ, প্রায় মানে একেবারে ক্ষয়িষ্ণু যদি বলতে চাই আমরা। পাশের ঘরের বা পাশের বাড়ির মানুষটার কি হচ্ছে সেটা পর্যন্ত আমরা খবর রাখি না। একজন ব্যক্তি মোয়াজ্জেম হোসেন আলাদা হতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে চিত্রটা কিন্তু একেবারে আলাদা। এটা তো খুব মানে সুখকর কোনো কিছু নয়। না, সুখকর কিছু না। আপনাকে একটা ছোট্ট কথা বলি এই ব্যাপারে, মজার কথা। আগে আমরা যখন পারিবারিকভাবে দেখতাম যে আমার বাবা অফিসে বের হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে মা সব কিছু এগিয়ে দিচ্ছেন তাকে, তখন একটা দোতলা টিনের ঘরে আমরা থাকতাম, কিন্তু দোতলা। আর এখন যখন দেখি, মনে করেন ঢাকা শহরে কোনো 7তলা বা 8তলার ফ্ল্যাট থেকে কেউ নেমেছে লিফটে, অফিসে যাচ্ছে, হঠাৎ মনে পড়েছে ঘড়ি আনেনি, চশমা আনেনি, রুমাল আনেনি, ওইখান থেকে ডাক দিয়ে স্ত্রীকে বলল, যে স্ত্রী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, যে আমি ঘড়ি রেখে এসেছি। স্ত্রী ওখান থেকে ঘড়িটা ছুড়লো, হাত পাতলেন, ঘড়িটা নিচে পড়ে গেল, ভাঙলো। তারপর চশমাটা ফেললো, সেটাও ভাঙলো। যখন রুমাল ফেলতে গেছে তখন নিচ থেকে বললেন, না ওটা ফেলো না, আগের দুটো ভেঙেছে, আমি উপরে আসতেছি নেওয়ার জন্য। মানে অবস্থাটা এরকম দাঁড়িয়েছে আর কি। আমরা অনেক দূরে সরে গেছি এইসব জিনিস থেকে। সুকোমল প্রবৃত্তিগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে। এটা কি প্রযুক্তিকে আমরা কিছুটা দায়ী করতে পারি? মানে আমরা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, এই কারণে কি? অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, এবং আমাদের সে ওরিয়েন্টেশনটা এখন আর নাই। এখন জাতীয় বিতর্ক উৎসব হয়, আপনি দেখেন, কালে ভদ্রে হতে পারে কোথাও। বিশ্ববিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে হয় সেখানে তো র্যাম্প হয়, সেখানে ডিস্কো নাচ হয়, কিন্তু ভাটিয়ালি, ভাওয়াইয়া, আব্দুল আলিম, নিনা হামিদ, আব্বাসুদ্দিন আহমেদ, এদের গান তো কেউ গাচ্ছে না। খুব সামান্য ওই সেউরি লালনের ওইখানে কুষ্টিয়ায়, আর হলো আপনার হাসন রাজার এইখানে কিছুদিনের জন্য দেখা যায়।
এটাকে যদি আমরা নিয়মিত করতে পারতাম আগের মতো, তাহলে কিন্তু ওই সুকুমার বৃত্তিগুলো এতটা মরে যেত না। আমি কি একটু এই পর্যায়ে একটু গান শুনতে পারি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের? কোন গানটা করতে ইচ্ছা করছে আলাল ভাই, সেই গানটা যদি আমরা একটু শুনতে পাই। যেই মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, তোরা দে না আমায় দে না। খুব ভাল লাগলো আলাল ভাই। আমাদের স্বাধীনতা যুদ্ধ তো আমাদের জাতীয় জীবনের গৌরব, সুতরাং গান গাইতে গেলেও ওই পর্বটাই মাথায় আসে আগে। দেশাত্মবোধক গানের কথাই মাথায় আসে আগে। প্রিয় শিল্পী? প্রিয় শিল্পী নিঃসন্দেহে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ, তারপরে আব্দুল আলিম, আব্বাসউদ্দিন আহমেদ, নিনা হামিদ, এখনকার সৈয়দ আব্দুল হাদি, এরা প্রিয় শিল্পীর মধ্যে তারা পড়ছেন। বাংলা চলচ্চিত্র দেখতেন? মানে আগে তো দেখতেন, এখন কি দেখেন? এখন দেখি। পার্থক্যটা? সেখানেও তো কিছু পার্থক্য এসেছে, বিবর্তন এসেছে। অবশ্যই এসেছে। বেশভূষায় পার্থক্য এসেছে, পাশ্চাত্য সংস্কৃতি বেশি ভর করেছে, এবং হিংসা বিদ্বেষ যেভাবে অতিরিক্ত মাত্রায় বেড়েছে সেটার প্রতিচ্ছবি চলচ্চিত্রের মধ্যেও আছে। আবার এরই মধ্যে কিন্তু আবার মনপুরার মতো ছবি তৈরি হচ্ছে, এরই মধ্যে কিন্তু আবার মাস্তুলের মতো ছবি তৈরি হচ্ছে, এরই মধ্যে আবার আরও সুন্দর সুন্দর ব্যতিক্রমী চলচ্চিত্র আমরা দেখছি। সুতরাং এই দুটোর সংমিশ্রণে মাঝে মাঝে খুব ভালো লাগে, মাঝে মাঝে আবার খুব বিরক্ত হই। মানে আমরা দেখি যে পরিমাণ এখন ওটিটি প্ল্যাটফর্মগুলো এসেছে, কিংবা নেটফ্লিক্স কিংবা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের দিকে ছেলেমেয়েরা ওয়েব সিরিজের দিকে ঝুঁকে যাচ্ছে, মানে সেটা কি আসলে মান বহন করছে? আপনি কি কখনো দেখেছেন? আপনার কি মনে হয় এই জিনিসটা? না, মান বহন করছে না। করছে না, কারণটা হচ্ছে যে ওই যে বললাম যে যেভাবে আমরা বেড়ে উঠেছি হাজার বছর ধরে, আমাদের যে সংস্কৃতি, এটা তো আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যের ধারে কাছেও তো পাশ্চাত্যের ঐতিহ্য না, কিংবা এমনকি আমাদের নিকট প্রতিবেশী দেশেও সেই ঐতিহ্যের আমাদের কিন্তু কাছাকাছি তারা না। কিছু অংশে হয়তো মিল আছে, বাকি বৃহত্তর অংশের সঙ্গে আমাদের অমিল, কিন্তু সেগুলোকে ধারণ করতে বাধ্য হচ্ছি আমরা এই যে অবাধ তথ্য প্রযুক্তির যাতায়াতের কারণে। সেগুলো ধারণ করতে আমাদের পরবর্তী প্রজন্ম বাধ্য হচ্ছে, এবং বাধ্য হয়ে তারা ওটাকেই গুরুত্ব দিচ্ছে, কারণ নিত্যদিন যেটা দেখছে এটার মধ্যে তো বৈচিত্র্য নাই, ওখানটায় অনেক বৈচিত্র্য আছে, সুতরাং ওদিকে ঝুঁকে যাচ্ছে, যেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অশনি সংকেত। অবশ্যই। আবারও যদি ছোটবেলায় ফিরে যাই, ছোটবেলায় যে ঈদটা ছিল মানে কেমন হতো? মানে নামাজ পড়তে যেতেন বাবার সাথে, তারপর ফিরতেন, কেমন করে কাটাতেন সেই সময়টা? সেই সময়টার তো সালামি দেয়া নেয়া। হ্যাঁ, সালামি দেয়া নেয়া, মুরব্বী যারা ছিল তাদেরকে সালাম দেয়া, এবং সেটা ওই সালাম না, পায়ের কাছে বসে পায়ে হাত দিয়ে তারপরে সালাম করা, এবং বসে থাকা সালামির জন্য। হ্যাঁ, বসে থাকা সালামের জন্য, যে কে কত দিল, দিন শেষে সেটা আবার হিসাব করা, বড় ভাই জিজ্ঞেস করলে তার কাছে লুকিয়ে কম বলা, সেজন্য আবার এখান থেকে ভাগ বসাতে না চায়, আবার বড় ভাই কত পেয়েছে সেটাও আমাদের কাছে হয়তো লুকাতো, এরকম আর কি, এরকম বিষয়টা ছিল। আর একটা মজার জিনিস ছিল, আমরা সব ভাই মিলে, আমাদের একটা বোন, 5 ভাই এবং 1 বোন, আমাদের এই বোনটাকে আমরা সবাই মিলে আবার একত্রে ওইখান থেকেই ভাগাভাগি করে সমবায় পদ্ধতিতে তুলে ওকে আবার বেশি দিয়ে দিতাম। বাহ বাহ। এখন দেখেন এরকম কোনো কিছু? এখন এরকম দেখি না, দেখলেও সেটা খুব চাপা আকারে। মানে কেউ কি সেলামির জন্য বসে থাকে এখন আপনার কাছে, বা সেলামি নিবে বা এরকম কোনো কিছু? না, আমাদের সন্তানরা কেউ এরকম না, তারা সালাম এখন পর্যন্ত করে, পায়ে হাত দিয়েই করে, তারপরে মোসাহাবা বা কোলাকুলি যেটাকে আমরা বলি সেটাও করে, কিন্তু সালামের জন্য উদ্গ্রীব এমনটা মনে হয় না। রাজনীতিবিদ না হলে কি হতেন? রাজনীতিবিদ না হলে হয়তো ব্রুনাই ইউনিভার্সিটির টিচার হতাম। ব্রুনাই ইউনিভার্সিটিতে ইংরেজিতে আমার চাকরি হয়েছিল, ইংরেজি ডিপার্টমেন্টে, ব্রুনাই স্বাধীন হওয়ার পরপরই, বহু বছর আগের কথা। সে অফার লেটার এখনও আমার কাছে আছে, সেখানে যাইনি। অথবা বাংলাদেশে বিসিএস ক্যাডারের কিছু একটা হতাম, সচিব হয়ে হয়তো এখন অবসরেও যেতাম, সেদিকটা যাওয়া হয়নি, কারণ রাজনীতির পথেই চলে যেতে হয়েছে। কোনো না পাওয়া, অপ্রাপ্তি যেটি আসলে পাওয়া হলো না এখন পর্যন্ত, মনে হয় কখনো? রাজনীতিটা সম্মানের জন্য করেছি, প্রাপ্তিটা তো সেটা তো অনেক পেয়েছি, আমি কৃতজ্ঞ সাধারণ মানুষের কাছে, এবং দলমত নির্বিশেষেই পেয়েছি। কেউ হয়তো একটু কৃপণভাবে বলে, কেউ একটু অকৃপণ উদার চিত্তে বলে, এটা কিন্তু সেটা পেয়েছি। অপ্রাপ্তি বলতে এই ক্ষেত্রে কিছু নেই, তবে অপ্রাপ্তি বলতে যেটা আছে সেটা অন্য পরিসরে। সেটা হলো যে আমার মা যদি আজকে জীবিত থাকতেন তাহলে তো তিনি কত খুশি হতেন, বা আমার বাবা বা আমার শ্বশুর যদি দেখে যেতে পারতেন আরও বেশি করে খুশি হতেন, এরকমটা। এছাড়া এমনি
বৈষয়িক কোনো অপ্রাপ্তির বিষয়, এটা আমার মাথায় আসে না। অবশ্যই। শেষটুকু আসলে ঈদের এই সময়টায় নিশ্চয়ই জাতির কাছে, দর্শকদের, এখন যারা আমাদেরকে দেখছেন তাদের প্রতি আপনার কিছু বার্তা আছে, সেটি জেনে নিতে চাই। আমার বার্তাটা হচ্ছে, তরুণ প্রজন্ম যারা ৭১-এ যারা মুক্তিযুদ্ধ করেছে তার বেশিরভাগই ছিল তরুণ এবং সাধারণ ছাত্র শ্রমিক যারা, আর সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য এপিআর এরাও ছিল। কিন্তু মূল যারা ছাত্র শ্রমিক জনতার যে অংশ ওই সময়টা যুদ্ধটা করেছিল, তাদের কাছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সেই যে যুদ্ধকালীন যে প্রাপ্তির নিশ্চয়তাটা বা আশাটা, সেটা এখন পর্যন্ত অপূর্ণ। এই অপূর্ণ আশাটাকে পূর্ণ করার জন্য সমাজের সর্বস্তরে ভালো কাজের উদাহরণ সৃষ্টি করার দায়িত্ব এই প্রজন্মের। তারা সেই কাজগুলো করলে পরামর্শের জন্য আমরা অপেক্ষা করব, যে দলমত নির্বিশেষে যে কোনো পরামর্শ বা যে কোনো সহযোগিতার জন্য। এটা আমার পক্ষ থেকে বিশেষ করে একটা অঙ্গীকার। অসংখ্য ধন্যবাদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আজকে আমাকে সময় দেওয়ার জন্য। এই ঈদের এই বিশেষ মুহূর্তটা আপনি আমাকে সময় দিয়েছেন, জিটিভিকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর দর্শক, এই ছিল আজকের মতো আমাদের এই বিশেষ আয়োজন, টিভিএস রাইডার নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান রাজনীতির বাইরে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।